সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান নতুন মিশন শুরু করেছেন। এ বিষয়ে আমরা জাতিকে সতর্ক করছি। দর্শক নিজে জানুন এবং সবাইকে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ করে দেন। নতুন ধান্দা, নতুন ষড়যন্ত্র শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার, দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে, শুনতেই ভালো লাগে। কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এক এনসিপিকে সামাল দিতে দিতে মনে হয় ইসির জীবন শেষ। বিষয়টা হচ্ছে সেই শাপলা দিতেই হবে, আর ইসি বলছে কোনো উপায় নেই। ভারতীয় গণমাধ্যম এনআইটিভিতে একটি সংবাদ এসেছে যে ভারত থেকে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ আসছে ঢাকায় 16 অক্টোবর থেকে 18 অক্টোবর তারা ঢাকায় থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন কমিটি, বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান নতুন মিশন শুরু করেছেন। এ বিষয়ে আমরা জাতিকে সতর্ক করছি। দর্শক নিজে জানুন এবং সবাইকে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ করে দেন। নতুন ধান্দা, নতুন ষড়যন্ত্র, নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার। না, আমি যে কথাটা বলি, ওয়াকার হোক আর ইউনূস হোক, উই ডোন্ট কেয়ার এনিবডি। জনগণের উপর বড় কোনো শক্তি নেই। জনগণের চাপ এই সরকারকে সঠিক পথে রাখবে। জনগণের চাপ ওয়াকারকে ষড়যন্ত্র থেকে দূরে রাখবে। এই জন্য জনগণের চাপই হচ্ছে আমাদের কাছে চূড়ান্ত। অতএব জনগণ সোচ্চার হন, সব সমস্যার সমাধান। এই সরকারের মূল ভিত্তি হচ্ছে জনগণের শক্তি, নইলে ইন্ডিয়া এই সরকারকে এতদিন খেয়ে ফেলতো এবং হাসিনাকে কোনো রাজনৈতিক দল, কোনো কৌশল, কোনো ডিপ্লোমেসি, কোনো আমেরিকা কেউ কিচ্ছু করতে পারেনি। হাসিনার যা ঘটার ঘটেছে জনগণের চাপে। তো দর্শক, যেহেতু জনগণ সতর্ক, ওয়াকার কিছু করতে পারবে না, তবে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কি নতুন মিশন কি আপনারা জানেন যে ওয়াকারের অনিচ্ছায় ওয়াকার বাধ্য হয়েছে মেনে নিতে, কিন্তু ওয়াকার এটা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল। গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার ওয়াকারুজ্জামান চেয়েছিলেন যে বিচার মিলিটারি ট্রাইব্যুনালে হবে বা মিলিটারি কোর্টে হবে, তাদের নিজস্ব কোর্টে, সেনা আইনে। কিন্তু ইউনূস সরকার বা বাংলাদেশের যে আইন, আইসিটি সংশোধিত আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের বিচার আইসিটি ট্রাইব্যুনালই হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আপনি সেনা অফিসার হতে হলে আপনাকে বাংলাদেশ সরকারের আইন, আইসিটি আইন মানতে হবে। আপনাকে বেতন দেয়, আপনি সেনা অফিসার, আপনি ব্রিগেডিয়ার জেনারেল, আপনি লেফটেন্যান্ট জেনারেল, আপনি কর্নেল, আপনাকে বেতন দেয় কে? বাংলাদেশের জনগণ। কার আন্ডারে? আপনি বাংলাদেশ সরকারের আন্ডারে। তাহলে আপনি সরকারের আইন মানবেন না? আপনি কি আলাদা এলিয়েন? বেতন কি লাউহে মাহফুজ থেকে আসে? অতএব যেখানে আইন, মানবতা বিরোধী অপরাধের যে কোনো বিচার এই ট্রাইব্যুনালে হবে, সেখানে অন্য প্রশ্ন উত্থাপন করারই কোনো সুযোগ নেই। কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু ওয়াকার পারেনি। আপনারা জানেন যে শেষ পর্যন্ত অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে, সেনা হেফাজতেও আছে। কিন্তু এর মধ্যে আরেক ঘটনা ঘটিয়েছে তারা, যে না, প্রচলিত যে কনভেনশনাল জেল কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ, এইসব জায়গায় তাদের রাখা হবে না, তাদের রাখা হবে 5 স্টার মানের আলাদা একটা বিল্ডিং এ, ক্যান্টনমেন্টের ভিতরে। সরকারের মাধ্যমে এটা তারা অলরেডি বাস্তবায়নও করেছে। কিন্তু না, জনগণ এটাও মানে না। এর বিরুদ্ধেও নানা শ্রেণী পেশার মানুষ যে উদ্বেগ এবং যে প্রতিবাদ জানিয়েছে, তাতে এটাও সম্ভব হবে না। এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটা জানিয়েছেন, এটা কোর্ট সিদ্ধান্ত নেবে। এর মানে ওটা হয়তো থাকতে পারবে না। আরো নানান মহল থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এরই মধ্যে আর একটা ঘটনা, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি। এটা হচ্ছে ওয়াকারের একটা নতুন মিশন। সেনা আইনে বিচার দাবি। ওয়াকারের কিছু লেসপেন্সারকে নামিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার, দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান, যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ, ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব, শুনতে তেমন ভাল লাগে না। দেশপ্রেমিক সেনা প্রধান, শুনতেই ভাল লাগে। কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা
উনি কি কইরা দিলেন? সুযোগটা উনিই কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো, এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে, অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার। এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না, সরকার নির্বাচনের কথা বললো জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে, এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো, বাজারে এটা খুব সেল হয়েছে, কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা, এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী, ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির, হ্যাঁ ওনার নাম কবির, উনি জেনারেল কবির। শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন? গুজব ছড়ায় দেয় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে, এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে, 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে, আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে, কিনছে কিন্তু 50,000 টাকায়। এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবাই উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে, শত শত বিঘা জমি এভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত। আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরের সামনে চলে আসবে। আর ওই বাইরের কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি, হাড়ে হাড়ে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে, সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি রাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না, জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে 2টা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন
শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার এটা বসছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না, কে কি করতেছে না করতেছে? এই যে গত 14 মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে, স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে, তাই না? এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চইলা গেছে, কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষে শক্তি আছে যারা জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, যারা বলছে এরা ফকিন্নির পুত। আরেকটা শক্তি আছে না ভাই, এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে, তাই না ভাই? লোহাই তো লোহা কাটে, সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না, এই বাইরের জগতে না ভাই। একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এক এনসিপি কে সামাল দিতে দিতে মনে হয় ইসির জীবন শেষ। বিষয়টা হচ্ছে সেই শাপলা দিতেই হবে, আর ইসি বলছে কোনো উপায় নেই, তাদের তালিকার মধ্যে, প্রতীক তালিকার মধ্যে শাপলা নেই। তারপরও জবরদস্তি করতেছে, চাপ দিচ্ছে, দিতেই হবে, না দিলে আন্দোলন, ঘেরাও। এমনকি সরোয়ার তুষার দেখলাম বলল যে যদি শাপলা প্রতীক না পায় এনসিপি তাহলে তারা নিবন্ধনই নেবে না। আচ্ছা, নিবন্ধন যদি না হয় তাহলে নির্বাচন করবে কেমনে? নাকি নির্বাচন করার দিকে মনোযোগ নেই? এটা কি একটা অজুহাত হিসেবে তারা মানে সামনে নিয়ে আসছে? আর এই অবস্থায় যদি চাপ দিয়ে ইসি যদি নতি স্বীকার করে তাহলে ইসির পজিশনটা কি দাঁড়াবে খেয়াল করেন। ধরেন সবাই এখন যদি প্রতীক দেয়, শাপলা প্রতীক, তাহলে সবাই কি ভাববে? যে এনসিপির চাপে কাবু হয়ে গেছে। কারণ অনেকগুলো যুক্তি আছে যে নাগরিক ঐক্যকে দেয়নি। নাগরিক ঐক্যের যে সভাপতি মাহমুদুর রহমান মান্না কি বলছেন যে আমি মামলা করব না, কিন্তু প্রতিবাদ জানাবো। তার মানে এনসিপি কে যদি দেয়া হয় তাহলে কেন তাকে দেয়া হলো না প্রতিবাদ জানাবেন তিনি। এটা একটা স্নেহসুলভ মমতা, জুলাই আন্দোলনের যেহেতু তারা সৈনিক সেই কারণে সেটা বলছেন, কিন্তু এটা তো মাহমুদুর রহমান মান্নারও কাছে গ্রহণযোগ্য হবে না, কারো কাছে গ্রহণযোগ্য হবে না চাপ দিয়ে। কারণ যেহেতু তারা বলছে যে এই প্রতীকটা দেয়া যাবে না, তাহলে অন্য বিকল্প প্রতীক থাকবে না কেন? 2টা 3টা। এমন তো না যে এনসিপি অনেক পুরনো দল, তাদের এই প্রতীকটা বাতিল হয়েছিল, এখন নতুন করে প্রতীক বরাদ্দ হচ্ছে, সুতরাং তারা তাদের পুরনো প্রতীক ফিরিয়ে পেতে চায়। তার তো না, যেটাই নেবে সেটাই হবে এনসিপির প্রতীক। তো এই যে মানে ঠেলাঠেলি চলতেছে, একটা অস্বস্তিকর পরিবেশ, তার মধ্যে বলতেছে নিবন্ধনই নেব না, প্রতীকের জন্য নিবন্ধনই নেব না, এটা হইতে পারে? আমি একটা অপশন দিয়ে রাখবো নির্বাচন কমিশনকে, সেটা মানতেই হবে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে শাপলা এনসিপি পাবে কেমনে, যেখানে সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে বলছে কোনো সুযোগ নেই, এবং বলছে যে 19শে অক্টোবরের মধ্যে যদি তারা প্রতীক না নেয় তাহলে নির্বাচন কমিশন তার মতন করে প্রতীক বরাদ্দ করে এই পর্বটা শেষ করবে। নির্বাচন কমিশন উপরে এই চাপটা কেন? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনেক ইস্যু হইতে পারে, সেটা নিয়ে চাপাচাপি হইতে পারে, সেটা নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু একটা প্রতীক এমন না যে এটা বহু মানুষের দাবি, বহু রাজনৈতিক দলের দাবি, এটা একটা দলীয় দাবি যেটা তারা নিয়ম অনুযায়ী পারছে না। এখানে তো স্বজনপ্রীতির কি ব্যাপার আছে যে না এনসিপির ব্যাপারে রুষ্ট? তাহলে তো অনেকগুলো পয়েন্ট ধরতো যে এটা হয়নি, ওটা হয়নি, কাগজ নিবন্ধনের ব্যাপারটাই তো আটকায় দিত। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার তো ক্ষমতা আছে, তার উপর কে প্রেসার দেবে? এখন কি দলীয় সরকার আছে? ইউনূস সরকার ডেকে বলতে পারবে যে শাপলা দিয়ে দাও? পারবে না তো। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা মানে খুবই অদ্ভুত ব্যাপার এরকম পরিস্থিতি। ভারতীয় গণমাধ্যম এনআইটিভিতে একটি সংবাদ এসেছে যে ভারত থেকে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ আসছে ঢাকায় 16 অক্টোবর থেকে 18 অক্টোবর তারা ঢাকায় থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন কমিটি, বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবেন। বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে যখন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের ভিতরে একটি আলোচনা নয়, শুধু আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনাটা সারা পড়েছে যে এট এ টাইম 25 জন সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি, গ্রেফতারি পরোয়ানা জারি, আর এরই মাঝে 15 জন কর্মরত অফিসারকে গ্রেফতার করেছে খুদ সেনাবাহিনী নিজে।
আর এরই ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ভারতে যাওয়ার কথা ছিল এক সপ্তাহের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের। জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে ভারত গেলে বিরাট সমালোচনায় এবং বিরাট সন্দেহের চোখে পড়বে, এবং ওনার ভারত সফরকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ভালো চোখে দেখবেন না, তাই তিনি ভারতের এক সপ্তাহের সফর বাতিল করেছেন। কিন্তু সফরটি বাতিল করেই তিনি আরেকটি সফরের প্ল্যান করেছিলেন, যে 14 তারিখে মানে গতকাল 14 তারিখে উনি ভেবেছিলেন সৌদি আরবের সফরে যাবেন। সৌদি আরবে গিয়ে যে আমেরিকান সোলজাররা, সৌদি আরবে প্রায় 7,000 আমেরিকান সোলজার সৌদি আরবের বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে আছে, সেই 7,000 সোলজারকে আমেরিকাতে ফেরত দেওয়া হচ্ছে বা সৌদি আরব তাদেরকে নতুন কন্ট্রাক্ট করে রাখার পক্ষে নয় বলে আমরা কিছু তথ্য বা সংবাদ পেয়েছি। আর সেই জায়গাটার ভিতরে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যদি সৌদি আরবে পাঠানো যায়, এই 7,000-এর জায়গাটা যদি বাংলাদেশ দখল করে নিতে পারে, তাহলে বা তার অর্ধেকও যদি বাংলাদেশ বা এখানে 3-4 হাজার যদি সেনাবাহিনী কন্টিনিউ বাংলাদেশ দিতে পারে সৌদি আরবের নিরাপত্তার জন্য, তখন এখান থেকে একটা বড় রেমিটেন্স আমাদের সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে আসবে। এবং বাংলাদেশের সেনাবাহিনী যারা জুনিয়র, যারা মাঝারি সারিতে চাকরি করেন, হালাল এবং সৎ রোজগারের জন্য তারা বিদেশ ভ্রমণ বা বিদেশে একটি ট্রান্সফার যদি তারা হতে পারেন, সেইখান থেকে তারা ডলারে যে স্যালারিটা পান সেটা তারা 2 বছর যদি জীবনে থাকতে পারেন, তাহলে নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য একটা বাসস্থান বা একটা ব্যবসা বাণিজ্য করা, অবসরে গিয়ে এ ধরনের একটা অর্থ তারা রোজগার করতে পারেন। তো সেখানে সৌদি আরবের যাওয়াটা ছিল ওয়াকারুজ্জামানের সেকেন্ড প্ল্যান, ভারত না গিয়ে সৌদি আরবে যাওয়া। কিন্তু সেকেন্ড প্ল্যানটাও হঠাৎ করে ওনাকে স্টপ করতে হয়েছে, বন্ধ করতে হয়েছে, কারণ বাংলাদেশের 15 জন চাকরিরত সেনা অফিসারকে গ্রেফতার করার কারণে 2টা গ্রুপ এখানে কাজ করছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে একটি গ্রুপ, আরেকটি গ্রুপ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিপক্ষে কাজ করছেন। 2টা গ্রুপের ভিতরে কাজ হচ্ছে। এই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেউ কেউ মনে করেন উনি ভারতের পক্ষের লোক, শেখ হাসিনার পক্ষের লোক, আওয়ামী লীগের পক্ষের লোক। এটা মনে করেন যারা 24-এ আন্দোলন সংগ্রাম করেছেন এবং 24-এর আন্দোলন সংগ্রামে যারা জড়িত, যাদের রক্ত গিয়েছে, যাদের পরিবারের সন্তান গিয়েছে, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারা মনে করেন, তাদের যে সাপোর্টারটা আছে তারা মনে করেন যে ওয়াকারুজ্জামান ভারতপন্থী হয়ে এতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এই যে লুকিয়ে থাকা মানুষগুলা, অপরাধীগুলা, তাদেরকে যাতে করে অপরাধের শাস্তি না পেতে হয়, তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দৌড়ঝাঁপ করেছিলেন, প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে, সর্বশেষ তাজুল ইসলামকে ডেকে নিয়েও এটা থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভবান হলো না। সর্বশেষ তাদের হঠাৎ করে একই দিনে ওয়ারেন্ট জারি, একই দিনে তাদের উপরে গ্রেফতারি পরোয়ানাটা, মানে এটা ভাবতে পারে নাই সেনাবাহিনী বা তাদের চিন্তার বাইরে যে সকালে উঠবে আদালতে তাদের কাগজপত্র আর দুপুরের পরে রায় দেওয়া হবে তাদের গ্রেফতারি পরোয়ানা, সেটা সেনাবাহিনীর আন্দাজের বাইরে বিষয়টা হয়েছে বলেই আমরা কিছু তথ্য পেয়েছি। তাই ওয়াকারুজ্জামানের সৌদি আরব বন্ধ হওয়াটা অনেকটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি উনি যেহেতু যান নাই 14 তারিখ যেহেতু চলে গিয়েছে, সেহেতু উনি হয়তো আপাতত বাংলাদেশের বাইরে কোথাও যেতে চাচ্ছেন না, কারণ উনি যে বাংলাদেশের বাইরে যাবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।